সাফাই কর্মীদের বেতন আটকে রেখে কেউ কি কালিমালিপ্ত করতে চাইছে সরকারকে? প্রায় ৩ মাস হতে চলল কাজের বিনিময়ে বেতন পাননি জিবি হাসপাতালের সাফাই কর্মীরা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে প্রতিদিন যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করছে, সেই সাফাই কর্মীরা চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসের বেতন পাননি। ডিসেম্বর মাসও প্রায় শেষ হতে চলল। তার জন্য অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে অক্টোবর এবং নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯টায় জিবি হাসপাতালে সাফাই কর্মীরা পুরনো ইমার্জেন্সির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেই বিক্ষোভ প্রদর্শনে সাফাই কর্মীরা তাদের বেতন বঞ্চনার পাশাপাশি নানান সমস্যার কথা তুলে ধরে। তাই প্রশ্ন জাগে, কেন বেতন বঞ্চনার শিকার জিবি হাসপাতালের সাফাই কর্মীরা? মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার, অথচ স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সাথে বেতন বঞ্চনা কেন? কেন মাস গেলে তাদের বেতন দিতে পারছে না ঠিকাদারি সংস্থা সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন? শুধু জিবি হাসপাতালই নয়, কখনো মেলাঘর তো কখনো উদয়পুর, কখনো বিলোনিয়া তো কখনো খোয়াই। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় সময়ই আমরা সাফাই কর্মীদের বঞ্চনার অভিযোগ শুনি। সেই সব নানান সমস্যা কতটা সমাধান হয়েছে জানবো আজ বিস্তারিত। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। জিবি হাসপাতালের সাফাই কর্মীদের বেতন বন্ধের বিরুদ্ধে বিক্ষোভ এবং অন্যান্য দাবি নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং প্রভারী তনুজ সাহা এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের সাফাই কর্মী আরতি দাস। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আরতি দেবী, প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনাদের ঠিক কি অভিযোগ এবং কেন আজ আপনারা জিবি হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন? ঠিক কি অভিযোগ জানতে চাইব আপনাদের কাছে। নমস্কার, আমরা দীর্ঘদিন ধরে জিবি সাফাই কর্মী কাজ করতেছি। ৫০০-৬০০ লোকের মতো হইব। আচ্ছা, হ্যাঁ, তারা মালিকের আমরা গিয়া কই কদিন পরে পরে বলে, স্যার আমরা বেতনটা দেন না, আমরা তো গাড়ি ভাড়া লাগে আইতে পারতাছি না, আমরা পোলাহানের স্কুলে মাস্টারের টাকা দিতে পারতাছি না। হ্যাঁ, তাই না, এই মাসও না, এই মাসও ১ সপ্তাহ পরে ১০ দিন পরে এরকম কইতাছে। তখন সপ্তাহ দিন আগে তাই না কইছে আরমু স্যারের মিটিং আছে, জিবি যে আরমু স্যার। তখন আমি কইছি তাহলে আরমু স্যারের সামনে গিয়া কমু, আরমু স্যারে তো আমরা হেল্প করে, তাই না সামনে গিয়ে দিই সব সুপারভাইজার বই রয়েছে, আমরা মালিকও আছে। তখন তাই না কইলাম বলে, স্যার আপনি তো কইছেন আরমু স্যারের মিটিং আছে, আমি একটু আরমু স্যারের লোকে কথা কইতে হয়েছি, স্যার একটু কথা কইতে পারব? হ্যাঁ আসুন। তখন আরমু স্যারের কইলাম বলে, স্যার আমরা তো বেতন পাইতেছি না, তখন আমরা কি করতাম, গাড়ি ভাড়া লাগে আমরা আইতে পারি না ঠিকভাবে। তখন তাই না কইছে, কেন কাজ অনেক সময় তো কইস প্রত্যেক মাসে মাসে বিল দিয়ে দিবা, এখন কেন দিতে পারতাছ না? হ্যাঁ, তার আর বিলটা দিয়ে দিতে হইব। এই যে কথা কইয়া সেটা আরমু স্যারে কইছে, ঠিক আছে আমি কইয়া দিছি, তারা দিয়া দিব। আবার ২ দিন পরে তাই জিজ্ঞেস করলাম, তাই না আমি তো বিল পাই না, কিভাবে দিব, আমার তো বিল না ফেলে দিয়ে যেতাম না। আমি সে আরমু স্যারে তো সেদিন কইল, আপনি বিল ফান্ড বানাবেন, কাজ লোন বলে বলে কইছেন, আমরা টাকা দিয়ে দিবেন মাসের মাস, তাহলে অক্ষণ কেড়ে দিতেছেন না। তাই আমরা কিন্তু সপ্তাহ দিন আমরা অপেক্ষা করুম, এরপরে কিন্তু আমরা কাজ চালু রেখে আমরা জিবি হাসপাতালের কলেজের সামনে আমরা বমু। যে লোকটি নাইটে কাজ করে তারা আমরা বয়া দিব, আর যে লোকটি ইভিনিং এ কাজ করে তারাও নাইটের লোকের লোকে বইব। এরপরে আমরা সকালে কাজ শেষ হইলে ইভিনিং এর লোক ঢুকলে আমরা তারা লোকে আবার বমু। এই কথা কইছি পরে তাই না কইছে, আমার কিছু করার নেই, বইলে বইতে পারেন। এরপরে দেখেন স্যার আমরা কিতা কইতাম, একজনে দিয়া ২ জনে ৩ জনের কাজ করে। আগে তো প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রায় ৩০ বছর ধরে কাজ করতেছি, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেখছি ওয়ার্ড বয় কাজের লোক আছে। এখন কিন্তু ওয়ার্ড বয় কাজের লোক নাই, কোনো ওয়ার্ডই নেই, শুধু ইমার্জেন্সি আছে। আর কোনো নেই। রান্নাঘরটা বেড়াইয়া এই যে পেশেন্টের খাবার টাবার তৈরি হয়, এটির মধ্যে আমরা লোক দিয়ে করাইতেছে সব কিছু। এরপরে
এই খাতা লইয়া যাও, কলম লইয়া যাও, মানে কল লইয়া যাও, ব্লাড লইয়া যাও, এভরিথিং যা আছে সমস্ত আমরা দিয়ে করাইতেছে। বাথরুম দইতেছি, বেসিন মাজতেছি, রুগীরে মানে খাওয়াই দিতেছি, রুগীরে থাল যে ভাত সরকারি থালও দেই দইতেছি, এভরিথিং যা আছে সব আমরা করতেছি। কিন্তু সবকিছু আমরা করতেছি এমন ভাবে আমি বুঝতে পারতেছি না, লোকও কম। যে জায়গা মনে হইতেছে 60 জন লাগবে, এই জায়গায় 2 জন দিয়ে করাইতেছে, প্লাস 2 জন দিয়ে তো করাইতেছে। এখন এরপরে যেমন যে কোনো একটা অসুস্থ হয়ে গেল, হ্যাঁ কইলো বলে স্যার আমি আজকে আইতাম না, সুপারভাইজারে কইলো স্যার আমি আজকে আইতাম না, আমার তো শরীর ভালো না, আমি কি একদিন পরে আমো। একদিন পরে আইবা গেলে তুমি 15 দিন পরে আইও, তো 15 দিন পরে আইও কইয়া সেটা হেরে ডিউটি দেয় না, 15 দিন বাড়িতে বয় রাখে। তো রাখিয়া সেটা এই 15 দিনের টাকা ঢুকায়, 1 মাসের টাকা ঢুকাইলে হেরে বলবো 15 দিনের টাকা তুমি আমার দিয়ে দেও। এটা মালিক পক্ষই করতেছে না সুপারভাইজার করতেছে, স্যার আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। ওকে, আমি আপনার কাছে আর একটু শুনবো। আপনি যতটুকু বলেছেন, এখানে অনেকগুলো অভিযোগ আপনি করলেন। এখানে মালিক আপনি বললেন, মালিক পক্ষ এবং বা মালিক বললেন, আপনি মালিক বলে সম্বোধন করছিলেন। সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের মালিকের কথা আপনি বলছেন, এবং যিনি আরএমও স্যারের রুমে বসেছিলেন, যার সঙ্গে কথা হয়েছে আপনাদের, উনি কি মালিক? উনি কি কর্ণধার সুলভ ফাউন্ডেশনের, না এখানের উনি? তাই তো আমরা কইছি তাই মালিক। আচ্ছা, কি নাম ওনার? তাই নাম হইছে প্রভাস সিং। প্রভাস সিং তাই না কইছে তাই মালিক। এরপরে দেখেন স্যার আমরা অনেক দিন ধরে দাবি করতেছি, মানে আমরা যাতে পিএফটা খুলে দেয়। এই পিএফটা এই স্যারের কারণে, এই স্যারের মানে ইয়ে করণে কথাবার্তা কোন, এই স্যারে আমরা লইয়া আন্দোলন করণে এটা আমরা পাইছি পিএফটা। ওকে, আমি ইপিএফ এর কথায় আসছি আপনার কাছে। আপনাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সব বিষয়ে আসছি, কিন্তু তার আগে যে মূল বিষয়টা আপনাদের, সেই বিষয়টা আরেকটু বিস্তারিত জানবো। দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা হয়তো ভাবতেই পারেন যে জিবি হাসপাতালের সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না, তাতে আপনাদের কি? শুধু একবার ভেবে দেখুন, এই হাসপাতালে আমার আপনার কোনো না কোনো প্রিয়জন, প্রতিনিয়ত আমাদের এই হাসপাতাল, জিবি হাসপাতাল, রেফারেল হাসপাতাল, শুধু আগরতলা বা ত্রিপুরার জন্য বহিরাজ্য থেকে, ইভেন কি বহির রাষ্ট্র থেকেও কিন্তু বহু পেশেন্ট এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসে। কিন্তু এই হাসপাতালে যদি সাফাই কর্মীরা সাফাই না করেন একদিন, তাহলে হাসপাতালে কি রূপ হবে, বা কি চিত্র হবে, বা কি দুর্দশা হবে, সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। এই সাফাই যারা করছেন, যাদের ওপর অবশ্যই যারা প্রথম সারির যোদ্ধা ছিল করোনার সময়, যাদের ওপর হেলিকপ্টার থেকে ফুল বসানো হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের, সেই সাফাই কর্মীরা 2 মাস ধরে বেতন পায় না। কত টাকা বেতন পায়? এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কি করে সংসার চলছে? আমরা যে অভিযোগগুলো আরতি দেবী করলেন, ওনাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে রাষ্ট্রীয় সচিব রয়েছে অখিল ভারতীয় মজদুর সংঘের। তনুজবাবু, এই যে 2 মাস ধরে বেতন পাচ্ছে না, ইস্যুটা কি? বেতনটা কে দিচ্ছে না, কেন দিচ্ছে না? দেখুন, যারা এখানে সাফাই কর্মচারীরা দীর্ঘদিন ধরে আছেন, তারা শুরু থেকেই বঞ্চনা, তাদের বঞ্চনার ইতিহাস অনেক বড়। তো রাজ্যে একটা সরকার পরিবর্তনের পরে, একটা রাষ্ট্রবাদী সরকার আসার পরে আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি যে যারাই এই টেন্ডার দেয়, আগে কি হয়েছিল যে দীর্ঘদিন একই কোম্পানিকে টেন্ডার দিয়ে এটাকে এক্সটেনশন করা হতো, আচ্ছা, নতুন ভাবে টেন্ডার করা হতো না। 2018 সালে রাজ্যের পট পরিবর্তন পরে আমরা কন্টিনিউ আমরা লেগে আছি যে নতুন কাউকে টেন্ডার ইস্যু করা হোক বা নতুন প্রসেস করা হোক, কারণ আগে যারা ছিল তাদেরকে ইপিএফ এর আওতাধীন ছিল না। আমরা করোনার কালেও আমরা লড়াই করেছি আগের কোম্পানির বিরুদ্ধে। সে তারপর একটা বহিঃপ্রকাশের পরে আমরা কিন্তু এর মধ্যে গত কয়েক মাস ধরে আমরা ইপিএফ এর সুবিধাটা আমরা ওদেরকে দিতে পেরেছি। তার জন্য অবশ্যই রাজ্যের রাষ্ট্রপতি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা হস্তক্ষেপ আছে। আমি অবশ্যই মাননীয় কিরিন গিট্টে স্যারের কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের বিশেষ হস্তক্ষেপের জন্য ওনারা এই ইপিএফটা পেয়েছেন, কারণ ওই ইপিএফ এর জন্য আমরা ক্লজে অন্তর্ভুক্তির জন্য আমরা কন্টিনিউ আমরা প্রেসার দিয়েছি, চিঠিপত্র আদান প্রদান করেছি। সর্বোপরি কেন্দ্রীয় আমাদের নেতৃত্ব, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় আইনমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালজিরও এর মধ্যে হস্তক্ষেপে এই সবাই একটা প্রচেষ্টায় ওরা ইপিএফ এর অন্তর্ভুক্ত হয়েছে। এখন বিষয়টা কি, যখন তারা টেন্ডার নেয়, আমার তো এও ধারণা হতে পারে যে একই ব্যক্তি আগের যে কোম্পানি ছিল, এটাকে বাতিল করাতে নতুন নামে সেই ব্যক্তি এবার হয়তো পর্দার আড়ালের থেকে হয়তো এই টেন্ডারটা নিয়েছেন। সেটা
নিশ্চয়ই সেটা আপনাদের আইনে অভিযোগ, বলবে। অভিযোগ, হ্যাঁ, মানে- অভিযোগ হতে পারে, আমাদের অভিযোগ। সেটা আমরা বলতে পারছি না, কারণ আমাদের কাছে সেরকম তথ্য প্রমাণ নেই। আচ্ছা। আমরা আগামী দিনে এর একটা তথ্য প্রমাণের জন্য আমরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা অবশ্যই এটা নিয়ে যাব। বিষয়টা হচ্ছে এটা কন্ট্রাক্ট এভলিউশন রুলস এবং পেমেন্ট ওয়েজেস অ্যাক্ট 1936 এর সেকশন 21 ক্লজ 4 এটা স্পষ্ট বলা আছে, এবং রেগুলেশন অ্যান্ড এভলিউশন অ্যাক্ট 1970 এটাতে স্পষ্ট বলা আছে যে যদি কন্ট্রাক্টর বা এজেন্সি তার কর্মচারীদের যদি পেমেন্ট না দেয়, তাহলে সম্পূর্ণভাবে লাইবিলিটি হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার। এখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এজিএমসি এবং জিবিবি হাসপাতাল হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার। তো প্রিন্সিপাল এমপ্লয়ারকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে বেতন প্রদান সুনিশ্চিত করতে হবে, এই রুলসে বলা আছে। তো এই যে ভায়োলেশন হচ্ছে, প্রতিটা রুলস ভায়োলেশন করা হচ্ছে, এরই প্রতিবাদ জানিয়ে এবং প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়ার জন্য, প্রতি মাসের 10 তারিখে দেওয়ার জন্য আজকে আমরা এখানে আন্দোলনে আপনারা বিক্ষোভ করলেন। এখন যেটা আরতিদেবী বললেন যে আরএমও স্যারের কাছে যখন গেছে, আরএমওর রুমে যখন উনি গেছেন এবং স্যারকে বলেছেন যে এইভাবে আমাদের বেতন দেওয়া হচ্ছে না, তখন উনি অবাক হয়েছেন এবং উনি যে বলেছেন মালিক পক্ষকে উনি বলেছেন যে করে দেওয়ার জন্য। তাহলে এখন প্রিন্সিপাল এমপ্লয়ার অবাক হয়েছেন যে বেতন পাচ্ছে না, এবং সেখানে প্রিন্সিপাল এমপ্লয়ার কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং বলেছেন, অর্ডার করেছেন। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এখন মালিক পক্ষ বলতে সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের যারা কর্ণধার হোক বা যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন বা কর্তৃপক্ষ যিনি চার্জে রয়েছেন, ওনাদের সঙ্গে কি আপনার কথা হয়েছে? আমাদের মিটিং হয়েছে সম্ভবত এটা গত মাসে 1.5 মাস পূর্বে আমাদের একটা মিটিং হয়েছে। সেখানে মালিক পক্ষ সম্পূর্ণভাবে ওদের সুপারভাইজার সহ উপস্থিত ছিলেন। সম্ভবত ওদের রিপ্রেজেন্টেটিভ 4 জন উপস্থিত ছিলেন ওই বেসিক ট্রেনিং কলেজের মাঠের পাশে একটা হল ঘরে। ওকে, কি বক্তব্য ছিল সেখানে? আমাদের আইনি উপদেষ্টা উপস্থিত ছিলেন, নর্থ ইস্টার্ন যে জোন আছে আমাদের অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের, সেখানে সঞ্জীব সিং যে উনিও এসেছিলেন এই ওনাদের বিষয়টা নিয়ে, যে আগে যে বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনার প্রভাব যেন কন্টিনিউয়াসলি এখনো না চলে, সেই জন্য আমাদের আইনি উপদেষ্টা লিগ্যাল অ্যাডভাইজার এসেছিলেন। ওনার সামনে এই যে যারা মালিক পক্ষ বর্তমানে আছেন বা তাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তারা কিন্তু কথা দিয়েছেন যে প্রতি মাসের বেতন প্রতি মাসের 10 তারিখের মধ্যে দেবেন, পাশাপাশি ইপিএফ এবং ইএস এর আওতাধীন অবশ্যই হবেন। এবং যেটা ওই সময় আমরা ওনাদের বলেছি যে আপনাদের মধ্যে কিছু লোক আছেন, কিছু সুপারভাইজার আছেন যারা কাজ করতে চাইছেন, আমাদের ওয়ার্কাররা প্রতি মাসের 26 দিন কাজ করতে চাইছেন, কিন্তু ওনাদেরকে বসিয়ে রাখেন 10 দিন, কারোর 15 দিন, কারোর 7 দিন, এভাবে বসিয়ে রাখেন। কিন্তু বসিয়ে রেখে সেই 26 দিনের বেতনই ওর অ্যাকাউন্টে যাচ্ছে, যাওয়ার পরে বলছে তুমি তো এতদিন কাজ করেছিলে, বাকি পয়সাটা তুমি আমাকে উঠিয়ে দাও। এইভাবে কিন্তু দীর্ঘদিন তারা চলছে। এখন সেই তুষের আগুনের মতো এই বিষয়টা দাউ দাউ করে চলছে। যখন আমার বেতন আমি পাচ্ছি না আর বেতনটা যখন ঢুকছে না, তখন কিন্তু ওরা আমাদের সাহায্য করে না, যে তোমার কাছ থেকে তো আমি বাড়তি টাকা আমি এভাবে নিচ্ছি 2 নম্বরের পথে, কিন্তু এখন চলো আমি এবার তোমাকে কিছু সাহায্য করি, সেই সাহায্য কিন্তু ওরা করছে না। না করে উপরন্তু যখন তাদের এইভাবে 15 দিনের বা 20 দিন কাজ করে যখন সম্পূর্ণ বেতন ঢুকায়, 30 দিনের বেতন ঢুকায়, ওই বেতন থেকে ওদের পয়সাটা নিয়ে যায়। এর একটা সদুত্তর বিহিতি আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে একটা কমিটি গঠন করে তার একটা তদন্ত চাইছি। পাশাপাশি সম্ভবত ট্রমা সেন্টারে 30 দিন কাজ করে 26 দিনে বেতন দেওয়া হচ্ছে। কারণ কি, আমাদের আরেকটা জিনিস আমাদের একটু সন্দেহ জাগে, যখন আমাদের মনে হয় যে এই জায়গাতে কাজ করতে, আমি ব্যক্তিগতভাবে আমি ভিজিট করি, আমার মনে হয় যে এই জায়গাতে 6 জন লোকের দরকার, সেখানে 3 জন বা 2 জন দিয়ে কাজ করানো হচ্ছে। সেই ক্ষেত্রে এরকম হতে পারে যে অ্যাকচুয়াল ফিগারটা কি আছে, কতজনের বিল হচ্ছে, কতজনকে দেখানো হচ্ছে যে এতজন কাজ করা হচ্ছে, সেটা তদারকি করার জন্য অবশ্যই আমি লেবার ডিপার্টমেন্টকে আমি বলবো, পাশাপাশি আমাদের যে প্রিন্সিপাল এমপ্লয়ার ওনাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। না হলে এরকম তো হতে পারে না, ওদেরকে সময়ের বাইরেও কাজ করানো হচ্ছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো একসঙ্গে অবশ্যই আলোচনা হচ্ছে। আপনি যেটা বেতনের কথা বললেন সেটা একটা বিষয়, ইপিএফ ইএসআই সেটা আরেকটা বিষয়, এবং অবশ্যই যেখানে ওভারলোড হচ্ছে কাজের বা 5 জনের কাজ 2 জনকে দিয়ে করানো হচ্ছে, যে অভিযোগ আপনারা আনছেন,
এগুলো সবগুলোই আলাদা আলাদা বিষয়। আমরা একটু একটু ভাগে ভাগে যাই। এই যে 1.5 মাস আগে যে মিটিং হয়েছে আপনাদের মালিক পক্ষের সঙ্গে, আপনি বললেন যে 4 জন রিপ্রেজেন্টেটিভ ছিল বেসিক ট্রেনিং কলেজের ওখানটায়, আপনাদের কোন একটি হলে আপনাদের মিটিং হয়েছে। এখন সেই মিটিং এ আপনাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? বেতন মাসের 10 তারিখ বেতন দেওয়া হবে, সেটা তো প্রত্যেক মাসের, কিন্তু এই যে বেতনটা বন্ধ হয়ে গেল সেটা যে কেন দেওয়া হলো না? কারণ তখনও তো 1 মাসে বেতন পাইনি ওরা, তাহলে সেটা কবে দেবে বলেছিল? বলছে আমরা নতুন এসেছি, এই মাসটা আমাদের কনসিডার করুন। কারা নতুন এসেছে? মানে যারা এখানে ওয়ার্কার, স্টাফরা? না না, যারা নতুন কাজে এসেছেন মালিক পক্ষ। আচ্ছা, মালিক পক্ষ। হ্যাঁ, আমাদের প্রথম দাবি ছিল যারা ওয়ার্কার আছে, আপনারা টেন্ডার নিয়েছেন ভালো কথা, যারা আমাদের ওয়ার্কার আছে তাদেরকে কিন্তু আপনারা ছাঁটাই করতে পারবেন না। আগে যারা দীর্ঘদিন ধরে অন্য কোম্পানিতে ছিল, এখন আপনারা এসছেন, আমার প্রতিটা ওয়ার্কারকে কিন্তু আপনার দিতে হবে। পাশাপাশি ওদের একটা আইডেন্টি কার্ড দিতে হবে এবং স্যালারি স্লিপ দিতে হবে, অন্তত 2 মাস পর পর তাদের স্যালারি স্লিপ দিতে হবে, যাতে করে ওরা দেখতে পাবে যে আমার যে স্যালারি থেকে ডিডাকশন হচ্ছে এটা কত হচ্ছে, কোথায় যাচ্ছে। ওকে, তার আগে আমি জানতে চাইবো যে তাদের যে নিয়োগ হয়, নতুন যে যিনি টেন্ডার নিয়েছেন এই সব স্যানিটেশন মিশন ফাউন্ডেশন, কতদিন আগে টেন্ডার নিয়েছেন উনি? মোটামুটি কতদিন হয়েছে? 5 মাস 4 মাস রানিং। 4 মাস রানিং। তাহলে আপনারা 2 মাস বেতন পেয়েছেন আর 2 মাস পাননি তাহলে এখন ওনাদের কাছ থেকে, সুলভ স্যানিটেশন থেকে? আমরা 4 মাস রানিং চলে 1 মাসের বেতন পাইছি 3 মাস, এই মাসটা গেলে 3 মাস। আচ্ছা, ডিসেম্বর নিয়ে আপনি 4 মাস বলছেন, তাহলে ডিসেম্বর নিয়ে 4 মাস হলে তাহলে 1 মাসে শুধু বেতন পেয়েছেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই সুলভ স্যানিটেশন যখন নিয়োগপত্র দেয় আপনাদের কি কোনো ধরনের নিয়োগপত্র দিয়েছে? না, কিছু দিছে না। মানে আপনারা যে এখানে সুলভ স্যানিটেশনে কাজ করছেন তার প্রমাণ কি? কালকে যদি বলা হয় যে আপনি তো এখানে কর্মী না, তাহলে আপনাদের কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওই তো আগেও যেরকম কাজ করতেছি এরকম ভাবে এখনো করতেছি, কিন্তু কাজের প্রেশারটা অতিরিক্ত। স্যার কিতা কমু, যে জায়গাতে আমরা আগে 3 জন দিত, এই জায়গা তখন 2 জন দিয়ে করাইতেছে। এরপরে যে জায়গাতে আমি তো 30 বছর ধরে কাজ করতেছি এই কোম্পানির মধ্যে, যে জায়গায় 4 জন লাগে এই জায়গায় 3 জন দিয়ে করাইতেছে, একজন লোক কন্টিনিউ কম দিতেছে। এরপরে জিডি এর তো নাই গিয়ে ওয়ার্ডের মধ্যে সবকিছু এভরিথিং আমরা করার লাগে। ওকে, আমি তনুজ বাবু, বেতন স্যার বেতন আমরা মাত্র পাই 9000 টাকা। 9000 টাকা থেকে যদি 1900 টাকা কাটতে রেখে যায় 7100 টাকা, এটাও যদি মাসে মাস না ঢুকে তাহলে আমরা কি করে বাঁচব? ওকে, তনুজ বাবু, এখানে প্রশ্ন হচ্ছে যে এই 1.5 মাস আগে মালিক পক্ষের সঙ্গে এই বৈঠকের পর আপনারা আর কার সঙ্গে বৈঠক করেছেন? আমরা এরপরে আমরা ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী যে আছেন এই ভাইস চেয়ারম্যান ম্যাডাম এখানে এসেছিলেন, অঞ্জনা পাওয়ারজি, ওনার সাথে এই বিষয়টা আমরা উঠিয়েছিলাম। এবং তার আগে একটা প্রিলিমিনারি বৈঠক হয়েছিল এসসি ওয়েলফেয়ারের ডাইরেক্টরের স্যারের সাথে, জয়ন্ত স্যার দাস ছিলেন, ওনার সাথে ওনার দপ্তরে কথা বলার পরে আমাদের ওনার বিষয়টাকে যখন জয়ন্ত স্যারের গোচরে নেই, তখন ডাইরেক্টর এসসি ওয়েলফেয়ার চিঠি করেছিল যে আমাদের ইয়ে যে আসছেন, ম্যাডাম যে আসছেন, সেই ওনার ভিজিট ছিল 6 নভেম্বর, 5, 6, 7 3 দিনে ইয়ে ছিল, ভিজিট ছিল ত্রিপুরা টোর। তার মধ্যে 6 তারিখ ওনাদের ডাকা হয়েছিল যে সুলভ যে স্যানিটেশন যে ওয়েলফেয়ার আছে সেই ওনাদের ডাকা হয়েছিল, কিন্তু শ্রমিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাডামের এখানে। আচ্ছা, পুর নিগমের কনফারেন্স হলে এই মিটিংটা হয়েছিল, শ্রমিক পক্ষ ছিল, আমরা নেতৃত্বরা ছিলাম, কিন্তু উনাদের কোনো রিপ্রেজেন্টেটিভ আসেননি সেদিন। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 6 তারিখে। তারপরে আমরা ওনাদের কাছে লিখিত কমপ্লেইন করেছি যে ম্যাডাম আপনার এখানে তো সেদিন মিটিং এ উপস্থিত হয়নি এবং এই হচ্ছে বিষয়টা। তো ওনাদের কিছু ডকুমেন্টস এর প্রয়োজন ছিল, সেই ডকুমেন্টস গুলি আমরা কালেকশন করে অলরেডি এগুলি এখন দিল্লিতে আছে এবং স্কুটিনি চলছে। এবং সম্ভবত আমরা দাবি করেছি যে এই আউটসোর্সিং কোম্পানিটাকে সম্পূর্ণভাবে এখান থেকে বাতিল করে দেওয়া এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা কাজ করছে তাদেরকে রাজ্য সরকারের প্রয়োজনে 1 বছর করে কন্ট্রাক্ট নিয়ে নিলে হয়। তাহলে কি হয়, একটা বিশাল একটা অ্যামাউন্ট যেটা এজেন্সি নিয়ে যায়, সেই পয়সাটা যদি ওদেরকে দেওয়া হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অনুযায়ী, তাহলেও কিন্তু একটা ভালো দিক। ওকে, না আমি প্রপোজালে পরে আসছি, আমরা একটু ব্যাপারটা জানতে হবে, কারণ অনেকেই যারা এই ব্যাপারটা নিয়ে আছেন সংশ্লিষ্ট। মিটিং মাইনরস, ওকে ফাইন, এখানে স্বাস্থ্য দপ্তরের কি কি করণীয়, 6 তারিখের মিটিং মাইনরসে
সম্পূর্ণভাবে দেওয়া আছে, কি করতে হবে। অবশ্যই আমরা মিটিং মাইনার্স দেখবো, কিন্তু তার আগে এইবার এই মিটিংটা হয়নি কারণ সেখানে কর্তৃপক্ষ যায়নি, কর্তৃপক্ষ কোনো রিপ্রেজেন্টেটিভ যায়নি। এরপর আর কোনো কিছু, আর কোনো কারোর সাথে আমরা ব্যক্তিগতভাবে শ্রম দপ্তরের সঙ্গে আপনারা? হ্যাঁ, আমরা শ্রম দপ্তরের সাথে কথা বলেছি। দপ্তর কি ভূমিকা নিয়েছে? দপ্তর বলছে যে আমরা এই বিষয়টা দেখছি, আমাদের লিখিত কমপ্লিট করার জন্য। করেছেন কি আপনারা লিখিত কমপ্লিট? আমরা লিখিত কমপ্লিট করেছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি যে ওনারা আমাদেরকে সময় চেয়েছিলেন, যখনই আমরা কথা বলি যে কি পজিশন আছে, তোমরা কবে নাগাদ পেমেন্ট করবে, কারণ ওই সময় প্রায় 250 লোকের সামনে, 250 শ্রমিক কর্মচারীর সামনে এবং আমাদের নেতৃত্বকে ওনারা কথা দিয়েছিলেন যে এই মাসটা ছেড়ে দাও এবং পরের মাস থেকে আমরা 10 তারিখের মধ্যে পেমেন্টটা করবো। যেহেতু মাসের কথা, অক্টোবর মাসের কথা, এটা নভেম্বরের কথা। আচ্ছা, নভেম্বরের কথা। এই মাসটা ছেড়ে দেওয়া বলতে কি মানে এই মাসটা কি বেতন দেবে না নাকি ডেটটা পেরিয়ে গেল? না, ডেটটা পেরিয়ে গেছে, দেওয়া হয়নি। তো আমরা যেভাবে ডিসেম্বরের ফার্স্ট উইকে, আমি বললাম ঠিক আছে 10 তারিখের মধ্যে আপনি 2 মাসের বেতন দিয়ে দিন। বলছে আমরা চেষ্টা করছি। বলছে আমাদের কিছু জটিলতা আছে, আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ যে এজিএমসি জিবিবি, তাতে আমরা বিল সাবমিট করেছি, কিন্তু আমাদের এখনো ফান্ড আমাদের প্লেস করেননি। যদি ফান্ড আসে তাহলে দিয়ে দেবো। এই কথাটা কিন্তু ইদানিং উঠে আসছে। এর আগে কিন্তু কথা ছিল যে ওনারা পেমেন্ট করবেন। দেখুন, কাজ নিয়েছেন যেভাবে আরমো সাহেব বলেছেন। এখানে মজার ব্যাপার কি যে, এবং কৃতজ্ঞতা স্বীকার করি, আমাদের সরকারি যারা স্টাফ আছেন, আরমো সাহেব বলুন বা অন্যান্য নার্স বা ডাক্তার যারা বলুন, তারা প্রচন্ড ওদের হিতাকাঙ্ক্ষী এবং প্রতিনিয়ত ওদের বিষয়টা নিয়ে আলোচনা করেন, দুঃখ প্রকাশ করেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, হ্যাঁ, যে আউটসোর্সিং সংস্থাকে কাজ দেওয়া হয়েছে, অন্তত তাতে ক্লজে এই দেওয়া উচিত ছিল, ভাই তুমি কবে আমার থেকে বিল পাবে, বিল করবে। রাজ্য সরকারের একটা বাজেটের বিষয় আছে, চট করে আজকে বিল করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিষয়। রাজ্য সরকারের একটা নিয়ম কানুনের মধ্যে থেকে এই ফান্ডগুলি দিতে হয়, অ্যাডভান্স তো দেওয়া যায় না। সেই ক্ষেত্রে তোমাকে অন্তত 3 মাস বা 4 মাস এইভাবে তোমার চালিয়ে যেতে হবে নিশ্চয়ই, কারণ এটাই নিয়ম। সরকারি বিল পেয়ে তারপর যদি পেমেন্ট করতে হয়, তাহলে তো যে কোনো কেউ টেন্ডার নিতে পারবে, তাহলে যে কোনো কেউ ব্যবসা করতে পারবে। তাহলে সেখানে সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের কি প্রয়োজন বুঝতে হবে, সংশ্লিষ্ট দপ্তরকে বুঝতে হবে এই ধরনের আউটসোর্সিং এ কি লাভ হচ্ছে রাজ্যবাসীর, বা এই ধরনের সাফাই কর্মীরা যারা আমার আর আপনার নোংরা পরিষ্কার করে মাসের পর মাস বেতন পায়, এই প্রশ্ন উঠবে। এর বিষয়টা হচ্ছে আরেকটা, আমাদের ভয়ভীতিটা আরো বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। কারণ আপনারা সবাই অবগত আছেন যে এসবিআই তে যে একটা বড় ইপিএফ এর ঘোটালা ছিল, এখন কোম্পানি কিন্তু এখান থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, তো যারা দেখুন, যারা কাজ করেছিল তারা কিন্তু আমাদের এই রাজ্যের বেকার যুবক যুবতী, হ্যাঁ, আলটিমেটলি ডিপ্রাইভ কিন্তু তারা তাদের গাটের পয়সা কিন্তু হারিয়েছে, যেটা ওদের প্রাপ্য পাওনা দেওনা ওইটা কিন্তু নিয়ে পালিয়েছে। এখন এই কোম্পানি পালাবে কিনা সেটা এর দায়ভার কে নেবে, এর গ্যারান্টার কে হবে? অবশ্যই সতর্ক হতে হবে আগে থেকেই। 2 মাস বেতন পায়নি, 3 মাস চলছে, আর 2 দিন 3 দিন হলে এই তৃতীয় মাসও শেষ হবে। দর্শক বন্ধুরা, যারা দেখছেন বা দপ্তরের যদি কেউ দেখে থাকেন, সংশ্লিষ্ট দপ্তরের যদি কেউ দেখে থাকেন, প্রশ্ন করতে হবে নিজেদের, কোথায় যাচ্ছে এই সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের কাজকর্ম? 4 মাস হয়েছে, টেন্ডার পেয়েছে, কাজ শুরু করেছে। পুরনো কর্মীরা যারা কাজ করছিল তারাই কাজ করছে, এবং অভিযোগ 2 মাস অক্টোবর নভেম্বর বেতন পায়নি, ডিসেম্বর শেষ হতে চলল, বেতনের কোনো দেখা নেই। বাকি যা কথা হয়েছিল সেই কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এখন কারা কাজ করছে, টাকা ঢুকছে, 15 দিন কাজ করিয়ে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে 15 দিন কাজ করিয়ে 30 দিনের বেতন প্রথম মাসে ঢুকে বাকি 15 দিনের টাকা ফেরত দিতে হয়েছে। আপনারা সেটা দিয়েছেন, কোন ধরনের তথ্য আছে যে সেটা টাকাটা ডিজিটালি গেছে নাকি মানে ক্যাশ টাকাই ফেরত দিয়েছেন আপনারা? না, এটা যারা দিয়েছে ব্যাংকের থেকে তুলে আনা দিছি, ক্যাশ টাকাই দিয়েছে। ওকে, তাহলে কোন ধরনের প্রমাণ আপনাদের কাছে নেই, এটা শুধু আপনাদের অভিযোগ যে আপনারা টাকাটা ফেরত দিয়েছেন। সাধারণ গরিব মানুষ টিপ সই দেয়, সাধারণভাবে সই করে বেতন এত কিছু তো বুঝে না, কারণ এর মধ্যে আবার প্রেসার, এই তাড়িয়ে দেবো, এই যে বিষয়টা দীর্ঘদিন ধরে কাজ করছে তারপরে তাড়িয়ে দেবো, হ্যাঁ, এবং মাঝে মধ্যে অমানবিক আচরণ তাদের সাথে হয়। এই বিষয়গুলি আমরা রাজ্য সরকারের
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে গোচর নিতে চাইছি। ওকে, আমরা আরেকটু বিস্তারিত যাব। বেতন 2 মাস পাইনি বা 3 মাস হতে চললো, বেতনের দেখা নেই বা কোনো সদুত্তর নেই, কোনো তারিখ নেই, বা মাসের 10 তারিখের মধ্যে যে বেতন পাওয়া সবগুলোই ফাঁকা আওয়াজ। সভায় বসে বা মিটিংয়ে বসে যেগুলো প্রতিশ্রুতি সেগুলো কোনোটাই কাজ করেনি, সেগুলো সবগুলোই কিন্তু জাস্ট হাওয়ার কথা, সেগুলো প্রমাণিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আরতি দেবী যেটা বলছিলেন যে কাজকর্ম আপনাদের 5 জনের কাজ 2 জনকে দিয়ে করানো হচ্ছে, বা 30 দিন কাজ করে 26 দিনের বেতন দেওয়া হচ্ছে। 26 দিনের বেতন দিতেছে, কাজ করানো হচ্ছে 30 দিন। আচ্ছা, তারা ওই মেকআপ করতে গিয়ে, কারণ কিছু লোককে বসিয়ে দেয়, এবার তার টাকা তো উঠিয়ে নিতে হবে, এবার ওই গ্যাপিংটা কি করে ফিল আপ করবে, কাজটা তো চালু রাখতে হবে। ওকে, আপনাদের আরেকটা বিষয়, যখন আপনারা কাজে যোগদান করেন এই সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনের সঙ্গে, তখন কি আপনাদের মৌখিকভাবে বলা হয়েছিল যে আপনাদের কি কি কাজ করতে হবে? আপনারা সাফাই কর্মী, সাফাই করবেন, ওকে, সব রুম সাফাই করবেন, বা যা যা নোংরা আবর্জনা হয় সেগুলো সাফাই করবেন। কিন্তু আপনি যেটা বললেন রান্নাঘরে রান্নার কাজ করানো হয়, বা সেখানে সাফাই যদি ধোয়াপালা যেটা হয় সেটাও আমরা সাফাই ধরে নিলাম, বাকি ফাইল আনা দেওয়ার কাজ যদি আপনাদের করা, এভরিথিং সব আমরা করতেছি। জিবি হাসপাতালে আমরা সব করতেছি, আমরা সুলভে সব। আপনারা গেলে মানে দেখলি বুঝবেন, আমরা আকাশে গেলে শাড়ি পরে। এই কাজগুলো তো আপনাদের, এই কাজ যে করানো হয়, এই যে ফাইল দেওয়া নেওয়া, এগুলো তো যারা হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন, স্টাফরা রয়েছেন, ওনারা করাচ্ছেন। তো ওনারা কি জেনে করেন যে আপনারা এই কাজটা আপনারা মানে নাকি লোক নেই বলে আপনারা সেটা আপনাদের দিয়ে করানো হয়? লোক নেই বলে, লোক তো নাই, দেখা হইতেছে মানে ওয়ার্ড বয় কাজে লোক নেই, আমরা দিয়ে দীর্ঘদিন ধরেই করাইতেছে। আচ্ছা, মানে এটা আগেও চলেছে এই কাজটা? এটা আগেও চলেছে। ওকে, এটা পরে চলছে। ওকে, ওনাদের বেতন ছাড়া, বেতনের বিষয়টা ছাড়া আর কোন ধরনের দাবি কি আছে? কারণ আপনারা আজকে অভিযোগ করেছেন 2000 টাকা কেটে নেওয়া হয়, তার মধ্যে 800 টাকা ইপিএফ এ ঢোকানো হয়। সেই অভিযোগটা কি অভিযোগ? তার কোনো তথ্য প্রমাণ কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, সেটা আছে, সেটা আছে। ওদের যে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ঢোকার পরে কেটে নেয়, ঠিক আছে, আমার এই মাসে কতদিন কাজ করেছি সেই অনুযায়ী আমার ডেইলি ওয়েজেস কত দিনের বেতন ঢুকেছে, ঢোকার পরে কত টাকা কেটে নিয়েছে, এটা হিসাব করলে অটোমেটিক বেড়ে যাচ্ছে। তদুপরি ওনার কিছু ডকুমেন্টস আমাদের সাবমিট করেছেন, ঠিক আছে, সেই ডকুমেন্টসে আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি যেখানে একটা বিশাল একটা ঘোটালা চলছে। এবার এই ঘোটালার বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ যে এজেন্সি আছেন ওনার মালিক পক্ষ মানে টপ লেভেলের তারা কি জানেন কিনা সেটাও আমি বলতে পারছি না এই মুহূর্তে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্তের প্রয়োজন। হ্যাঁ, ওনাদের যে ন্যূনতম চাহিদা ছিল সেই মিটিং এর মধ্যে 2 মাস পূর্বে যে মিটিং হয়েছিল মালিক পক্ষের সাথে, যে ওনারা কথা বলেছিলেন যে ওনাদের আই কার্ড দেবেন এবং প্রতি মাসের বা 2 মাস অন্তর অন্তর স্যালারি স্লিপ দেবে, তাহলে তো দেখতে পারবে যে কত টাকা আমার এই মাসে কাজ করেছি, কত টাকা আমার স্যালারি স্লিপ কি পেয়েছেন আপনারা এখনো অবধি? একটা স্যালারি স্লিপও কি পেয়েছেন? কোনো কাগজ কি দিয়েছে আপনাদের? না, কাগজ দিছে না, আমরা কম্পিউটার থেকে সবাই পিএফ এর ইয়াটা বাইর করছি। পিএফ আলাদা জিনিস, ইপিএফ আলাদা জিনিস। বেতনের কোন ধরনের কাগজ দিয়েছে আপনাদের যে এত টাকা আপনি কাজ করেছেন, এত দিনের বেতন, এর থেকে এত কাটা হয়েছে, আপনি এই সুবিধা পেয়েছেন, এই সুবিধা পাননি, কিছু এরকম কোন কাগজ কি আপনাদের দিয়েছে? এরকম কোনো কাগজ নেই, প্রত্যেক মাসে মোবাইলে মানে মেসেজ আইতাছে। মেসেজ ইপিএফ থেকে যে কাটে এর বাইরে আর কিছু না। আর ব্যাংকে তো বই আপলোড করলে আমরা বুঝতাছি 7100 টাকা ঢুকতেছে, আমরা প্রত্যেক মাসে 7100 টাকা ঢুকতেছে। আচ্ছা, সেটা শেষবার অক্টোবর আর নভেম্বর ঢোকেনি, মানে সেপ্টেম্বরে লাস্ট ঢুকেছিল, এরপর আর অক্টোবর নভেম্বর আপনাদের? না, আমরা তো এক মাসেই পাইছি, এই মালিক আইছে পরে। ওকে, নতুন পক্ষ আসার পর এক মাস পাইছি। ওকে, তনুজ বাবু, এই যে আপনি যেটা বললেন মাঝখানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুলভ স্যানিটেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে কিনা সেই ব্যাপারটা আপনারা জানেন না। এখন তাহলে আপনারা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে বা শ্রম দপ্তরের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কোন ধরনের কি কথা বলেছেন আপনারা? হ্যাঁ, আমরা এই বিষয়ে এডিশনাল লেবার কমিশনার ওনার সাথে আমরা কথা বলেছি এবং অতি শীঘ্র একটা মিটিং এর ব্যবস্থা করেছি যেখানে মালিক পক্ষ থাকবেন, শ্রম দপ্তরের প্রতিনিধিরা থাকবেন, এজিএমসির তরফ থেকেও থাকবেন, আমাদের লিডার যারা আছেন আমাদের পক্ষ থেকেও থাকবেন এবং যারা কর্মী আছেন তারাও থাকবেন। সম্পূর্ণ বিষয় নিয়ে একটা অতি দ্রুত একটা মিটিং এর ব্যবস্থাপনা চলছে, কিন্তু ডেট ফাইনাল হয়নি, কথা হয়েছে। ইন দি মিড টাইম আজকে আমাদের ধর্নার পরে
আমাদের কাছে অন্য তৃতীয় পক্ষের মাধ্যমে মেসেঞ্জার এসেছিল, উনি বলেছেন যে এমএস সাহেব আমাদের সাথে দেখা করতে চান, এবং অ্যাকর্ডিংলি আমরা আগামী পরশুদিন, কালকে যেহেতু বন্ধ আছে, পরশুদিন ফার্স্ট আওয়ারে এমএস সাহেবের রুমে মিটিং হবে। সেখানে এমএস সাহেবে কি মালিক পক্ষকে ডেকেছেন কিনা সেটা বলতে পারবো না। আমরা শ্রমিক পক্ষ এবং আমরা যারা নেতৃত্বে আছেন আমরা যাচ্ছি এই মিটিংটার মধ্যে। ওকে, তার মানে আজ বিক্ষোভের পর স্বাস্থ্য দপ্তর আজকে টনক নড়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে আপনাদের ডাকানো হয়েছে। ওকে, তার আগে আপনারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কোনো কথা বলেছেন? হ্যাঁ, আরএমএস এর সঙ্গে কথা বলেছেন, আগে কথা বলেছিলেন, এবং যেটা উনি বলেছিলেন সেই রেগুলার আমাদের জিবি ইউনিটের উনি নেতৃত্ব দিচ্ছেন। উনি রেগুলার আমাদের পক্ষ হয়ে, মানে শ্রমিক পক্ষ হয়ে এবং পাশাপাশি নেতৃত্ব হিসাবে রেগুলার যেখানে যেখানে কথা বলার সব জায়গার মধ্যেই ইনফরমেশন এবং ইন্টিমেশন দেওয়া আছে। ওকে দর্শক বন্ধুরা, ব্যাপারটা বুঝতে আপনাদের নিশ্চয়ই অসুবিধা হয়নি। আউটসোর্সিং এর মাধ্যমে জিবি হাসপাতালের সাফাই কর্মীরা কাজ করে। সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন নামে একটি সংস্থা 4 মাস আগে টেন্ডার পায়, এবং যারা পুরনো সাফাই কর্মীরা ছিল, অস্থায়ী সাফাই কর্মীরা, তাদেরই কিন্তু আবার এই নতুন যে কোম্পানি আসে সেই কোম্পানি নিয়োগ দেয়। সেই নিয়োগ দেওয়ার পর মাত্র 1 মাসের, 4 মাসের মধ্যে মাত্র 1 মাসের বেতন হাতে পায়, এবং চতুর্থ মাস চলছে, মাঝখানে 2 মাসের বেতন এরা পায়নি। এবং শুধু বেতন বঞ্চনা নয়, বেতন বকেয়া রাখা নয়, যে কাজ 5 জন মিলে করার কথা সে কাজ 2 জনে করছে, অভিযোগ। এবং সেটা নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরের যারা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরে যারা কর্মীরা রয়েছেন, সেটা দেখার বিষয়, কিন্তু যে মনিটরিং করার বিষয়। এখন যদি সুলভ, আমরা ধরে নিলাম যে সুলভ স্যানিটেশনের যারা এই মুহূর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছুই জানে না, তাহলে স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যা করছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছানো প্রয়োজন। কিন্তু কিভাবে যাবে খবর? অবশ্যই আজকের এই অনুষ্ঠান যদি ভ্যানগার্ডের অনুষ্ঠান, ভ্যানগার্ড সকালে নিউজও করেছে, এই ভ্যানগার্ডের অনুষ্ঠান যদি দেখে, তাহলে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারবে যে এই ধরনের ঘোটালা হচ্ছে, যার অভিযোগ তনুজবাবু, আরতি দেবী ওনারা করছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করার রয়েছে? যারা সাফাই কর্মী, যারা কাজ করছেন, কাজের বিনিময়ে টাকা এবং তাদের সামাজিক নিরাপত্তার জন্য কি কি করা হচ্ছে? কি চাইছে সরকার? উন্নত পরিষেবা চাইছে সরকার। মুখ্যমন্ত্রী বলছেন উন্নত চিকিৎসা পরিষেবা দেবার জন্য সরকার যথেষ্ট প্রয়াস করছেন। তাহলে কারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, কারা মাঝখানে বাধা দিচ্ছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এই মুহূর্তে আপনারা যে কথাটা, বেতন ছাড়া আরতি দেবী, আপনাদের আর কি কি দাবি রয়েছে, মানে আর কি কি চান আপনারা? আমরা তো চাই স্যার, আমরা বেতনটা যদি 400 টাকার মতো হয় তাহলে আমরা খুব খুশি হই। কিংবা আমরা জিনিসপত্র দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে। আমি একটু ইন্টারফেয়ার করছি। নভেম্বরের 6 তারিখে রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটা মেমোরেন্ডাম ইস্যু করেছেন, যেটার মধ্যে ক্যাজুয়াল ওয়ার্কাররা যারা তাদের 431 টাকা করে একটা ঘোষণা দেওয়া আছে। এটা ফাইন্যান্স দপ্তরের অনুমোদন সহ এবং অনুমোদন ছাড়া সবার জন্যই। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখছি, অতি দ্রুত অন্তত এই 431 টাকা যেটা আছে ওইটা যেন ওদেরকে দেওয়া হয়। কারণ উনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সাফাই কর্মচারীদের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা দেখেছি প্রিয় প্রধানমন্ত্রী কি করে গঙ্গার ঘাটে সাফাই কর্মচারীদের পা ধুয়ে দিয়ে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। কিন্তু এর আগে আমরা 1956-এ, আমরা 57-এ দেখেছি তদানীন্তন নেহেরু সরকার আমলে কি করে সাফাই কর্মচারীদের গুলিবর্ষণ করে শহীদ ভূপ সিংকে শহীদ করানো হয়েছিল। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে 30,000 সাফাই কর্মচারী যারা আছেন সারা রাজ্যে, তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, এই যে নোটিফিকেশনটা ইস্যু হয়েছে তার জন্য যে মিনিমাম ওয়েজের যেটা দেওয়া হয়েছে সেটা যেন ওদেরকে প্রোভাইড করা হয়। ওকে, মিনিমাম ওয়েজেস যেটা প্রদান করা হচ্ছে সেটা যেন সাফাই কর্মীদের প্রদান করা হয়, সেই আবেদন রাখলেন তনুজবাবু। বলুন আরতি দেবী, আপনি কি বলছিলেন? আপনার বেতন বৃদ্ধির কথা আপনি বলছিলেন। না, আমি এটাই কইতেছি স্যার বারবার, মানে আমরা যদি বেতনটা একটু বাড়াইয়া দেয়, কিংবা এই আমরা ঠিক
10 তারিখে বা 5 তারিখে একটা ডেট করে বেতনের, তাহলে আমরা লেগে খুবই ভালো হয়। ওকে, আরেকটা প্রশ্ন আমার রয়েছে। আপনারা যে কাজ করেন, সাফাই করেন, আপনাদের হিসেবে আপনাদের কিছু প্রোটেকশন গিয়ার থাকার কথা, গ্লাভস থাকার কথা, মাস্ক থাকার কথা, এসব পায়ে দেয় স্যার। এগুলো কি আপনারা পান? এগুলো হ্যাঁ, ছাড়া হ্যাঁ, তাহলে এসব পাই। আমরা মাঝে মধ্যে দেখতে পাই এগুলো ছাড়াই আপনাদের কাজ হয়, তাহলে সেগুলো কি আপনারা মানে পরেন না নিজেরা, নাকি মানে কোনো মানে এইসব থাকে না? দেয়, এইসব দেয়, ওকে, এইসব মানে গভর্নমেন্ট থেকেই আমরা জেনুই কাজ করি, জেনুই ডিউটি করি, এখান থেকে আমরা ইউজ করি। আচ্ছা। এটা মিথ্যা কথা বলে না। আপনারা রোজ কাকে রিপোর্ট করেন? আপনারা তো কাজে যখন যান, কাজে গিয়ে কি কাউকে রিপোর্ট করতে হয় না? আপনারা কাজ করতে শুরু করেন যখন, কখন ঢুকলেন কখন বেরোলেন কেউ জানে কি জানে না? না স্যার, এটা জানে। আমরা সকালে 6টার থেকে 2টা 10-15 বাজে জায়গা। আচ্ছা, মানে মর্নিং শিফট যারা করে। মর্নিং শিফট যারা করে। ওকে। আর ইভিনিংটাও 1:30 থেকে 8টা বাজে। আর এরপরে নাইট শিফট কেউ করে নাইট কি? শিফট 8টা থেকে সকালে তো 7টা 7:30 বাজে যায়। ওকে, তাহলে আপনারা যে কাজে ঢুকছেন, কাজে যাচ্ছেন, সেখানে কি সুলভ স্যানিটেশনের পক্ষ থেকে কোনো সুপারভাইজার থাকে? হ্যাঁ থাকে। ওখানে থাকে, আপনারা ওনার সঙ্গে রোজ দেখা করেন? তারাই তো আমরা একটা শীটের মধ্যে সই লয়। আবার ওয়ার্ডও আইলাম, যেমন ওয়ার্ডও আইলে সিস্টারে আবার একটা শীটের মধ্যে লেখে, এটা আরমুর কাছে যায়, মেট্রনের কাছে রোজ দিনে দিয়ে পাঠায়। আচ্ছা, প্রত্যেক ওকে, তার মানে রোজ কতজন কাজ করছেন সেটা নথিভুক্ত থাকে? থাকে। ওকে, আপনাদের কতজন? আপনি বললেন 500 থেকে 600 রয়েছেন, কোনো নির্দিষ্ট ফিগার আপনাদের জানা নেই? তনুজবাবু, কোনো নির্দিষ্ট ফিগার কি না, আছে? অ্যাকচুয়ালি আমাদের মেম্বারশিপ যারা আছে সেই সংখ্যাটা বলতে পারছি, কিন্তু আমাদের ধারণা 600-র কাছাকাছি বা তার একটু বেশি হতে পারে টোটাল এখানে কাজ করছেন। ওকে, জিবি হাসপাতাল। ওকে, জিবি হাসপাতালে অন্য কোনো সাফাই কর্মী কি আর আছে? আছে, মেডিকেল কলেজ আলাদা। এরপরে আপনার আর একটা নতুন বিল্ডিং করছে, এটা ওনারাও কি আউটসোর্সিং না? ওনারা না, তারা সরকারি? সুলভের আন্ডারে। সুলভের আন্ডারে করছেন? কিন্তু আচ্ছা, সেটার আন্ডারে না, এটা ওই সুলভ আগে যে আছিল এই সুলভ ইন্টারন্যাশনাল ওইটার আন্ডারে। আচ্ছা, মানে এই সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশন আন্ডার না? না না না। ওকে, আচ্ছা, আগে যে সুলভ কোম্পানি ছিল সেই সুলভ কোম্পানির আন্ডারে রয়েছে। ওনাদের পরিস্থিতি কেমন আছে সেটা কি আপনারা জানেন? তারাও 9,000 টাকা বেতনই পায়। তারা মানে ওখানে পিএফ কিছু করছে না। ওদের পিএফ নেই? না না। বেতন কি পাচ্ছেন ওনারা প্রত্যেক মাসে? তারাও 2 মাসের বিল আটকে দিচ্ছে। ওনাদেরও 2 মাস বিল আটকে রয়েছে? আমি কেন জানি, আমার মেয়ে এটা মধ্যে ডিউটি করে, এর লেগে জানি। আচ্ছা, তাহলে আপনারা জানেন। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আরতি দেবী, আপনাদের মূল যে যা যা অভিযোগ ছিল আপনারা বললেন, এবং সেটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুলভ স্যানিটেশনের এবং যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, শ্রম দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছে, যারা কর্তৃপক্ষরা রয়েছেন, এটা ওনাদের আজকের আপনাদের বিক্ষোভের পরে নিশ্চয়ই ওনাদের জানা হয়ে গেছে, কিন্তু আজকের অনুষ্ঠান থেকে আপনারা যা যা বলছেন ওনারা সব হয়তো শুনছেন। আপনাদের এই মুহূর্তে সুলভ স্যানিটেশনের কাছে আপনাদের কি বার্তা? আপনাদের সুলভ স্যানিটেশন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওনাদের কাছে কি বার্তা, কি বলতে চাইবেন আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে? এই তো স্যার, আমি তো কইলামই, আমরা যাতে প্রথমেই সুলভ স্যানিটেশনের কাছে, হ্যাঁ, 5 তারিখের মধ্যে যাতে আমরা বেতনটা প্রত্যেক মাসে পাইলাই, এটা হচ্ছে আমরা সবচেয়ে, আর বেতনটা যাতে একটু বাড়াইয়া দেয়, এটা হইলো 1 নম্বর। আর কাজের চাপটা আমরা অতিরিক্ত বেশি হইতেছে স্যার, কিন্তু লেবার ইন্সপেক্টর, লেবার কমিশনারের কাছে আমরা অনেক আগে একবার চিঠি দিয়েছিলাম, তাই না আমরা 1 ঘন্টা ছুটি দিছি। হ্যাঁ, আমরা কিন্তু 1 ঘন্টা ছুটির মাধ্যমে আমরা কাজ করি, তাহলে আমরা 8 ঘন্টার উপরে ডিউটি করতেছি স্যার, 8 ঘন্টার উপরে ডিউটি করতেছি। ঠিক। ওকে, তনুজ বাবু, আপনার কোনো এই সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, বা পরবর্তীকালে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন যদি কোনো ধরনের সমস্যার সমাধান না হয়? দেখুন, এখানে রোগী কল্যাণ সমিতি আছে, কিন্তু একটা যদি কোঅর্ডিনেশন কমিটি তৈরি করা হয় মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং ইউনিয়নের তরফ থেকে, এবং এটা প্রপার গাইডলাইন্স এখানে যদি যে থাকে, যদি একটা কমিটিতে যে লেবার ডিপার্টমেন্টও, তাহলে একটা সুষ্ঠু মানে আমার মনে পরিচালনার ক্ষেত্রে একটু ভালো হবে, এবং ওনাদের বিষয়গুলো একটা নির্দিষ্ট জায়গায় নিতে পারবে। ওনাদের কোনো সামাজিক নিরাপত্তা কি আছে, মানে এককালীন কোনো সুযোগ সুবিধা কি পায় না? দেখুন, ওনাদের কোনো কার্ডও নেই। ওনারা যে রাত্রে ডিউটি করে, অনেক সময় দেখা যায় কোনো বিশেষ কারণে ছুটি নিয়ে বাড়িতে যেতে হচ্ছে, তো রাত্রেবেলা অটোতে যখন যায় মহিলা মানুষ, হ্যাঁ, তো কোনো একটা আইডেন্টি কার্ডও ওনাদের প্রোভাইড করা হয়নি। যে আমরা সেদিনও বলেছিলাম যে একটা কার্ড প্রোভাইড করার জন্য, যে ওই প্রমাণপত্র যে জিবি থেকে কাজ করে এসছে, কারণ
এতে অনেক সময় দেখা যায় একটু সমস্যা হয়ে যায়। আমরা এই দাবিটা আমরা করেছিলাম, কিন্তু এটাও মনে হয় আইডেন্টি কার্ডও মনে হয় দেওয়া হয়নি। রাত্রিবেলা ধরুন নাইট শিফটের ডিউটি, কেউ 8টা থেকে কাজ করবে, সে কোনো কারণে দেখা গেল 12টার সময় বা 1টার সময় ইমার্জেন্সি তার বাড়িতে একটু যেতে হলো, সেক্ষেত্রে যাওয়াটা একটু অস্বাভাবিক ইয়ে হয়ে যায়। এই বিষয়টা একটু অবশ্যই আইডেন্টি কার্ডের ব্যাপারটা আপনি বললেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই যদি সমস্যার সমাধান না হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, আমরা আলটিমেটাম দিয়েছি, আমরা দেখছি, আমরা চিঠি দিয়েছি। কাকে দিয়েছেন? আমরা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আর যে ইয়ে আছেন, আমরা সুপারিনটেন্ডেন্টের কাছে চিঠি দিয়েছি, এবং এই যে এজেন্সি আছে, হ্যাঁ, এজেন্সিকে আমরা বলেছি যে যেভাবে যেহেতু কালকে বন্ধ আছে, 72 ঘন্টার মধ্যে স্টেপ নিতে হবে, পেমেন্ট করতে হবে। ইন দ্য মিড টাইম যেহেতু মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আমাদের ডেকেছেন, তো ওনাকে সম্মান দিয়ে আমরা আগামী পরশুদিন আমরা ওনার সাথে মিটিং করার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নেব। পাশাপাশি আমরা কপি দিয়েছি ডিএমকে, ডিএমওএস, ডাইরেক্টর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। হ্যাঁ, পাশাপাশি আমাদের এই কপিটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের নেতৃত্ব, চিফ পেট্রন শ্রী অর্জুন রাম মেঘওয়ালজি, ওনাকেও দেওয়া হয়েছে, এবং লিগ্যাল অ্যাডভাইজার আমাদের নর্থ ইস্টার্ন রিজনের যিনি আছেন সঞ্জীব বাবু, ওনাকেও দেওয়া হয়েছে। এখন আগামী কবে দিয়েছেন? আমরা দিয়েছি এটা 23 তারিখে। আচ্ছা, 23 তারিখ দিয়েছেন, সোমবার দিন আপনারা ইস্যু করেছেন। এবার আমরা তাকিয়ে আছি আগামী পরশুদিনের যে মিটিংটা, সেখানে কি শ্রমিক মালিক পক্ষ এবং যে আমাদের প্রিন্সিপাল এমপ্লয়ার MS স্যার, ওনার পক্ষ থেকে কি জানানো হয়, এবং এটার বিষয়টা আমরা যদি স্যাটিসফাইড না হই, তাহলে আগামী দিনে আমরা অন্য পদক্ষেপ নেব, আমরা অন্য ধরনের চিন্তা ভাবনা করব মিটিং এর মাধ্যমে। আমরা এখন এই সিদ্ধান্ত নিতে পারছি না, সিদ্ধান্ত টোটালি ডিপেন্ড করছে যে আগামী পরশুদিনে যে ফার্স্ট হাফে যে মিটিং আছে, সেই মিটিং এর সঙ্গে আপনাদের কি কথা হয়। অসংখ্য ধন্যবাদ তনুজ বাবুর সঙ্গে থাকার জন্য। আরতি দেবী, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, কঠিন হচ্ছে জীবনযাপন, তাই দীর্ঘদিন ধরে অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন বেতন বৃদ্ধির দাবিতে। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার 2000 টাকা বেতন ভাতা বাড়ালো সাফাই কর্মীদের। নভেম্বর মাসের ঘটনা। এদিকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের সাফাই কর্মীরা দুর্গাপূজার পর তাদের মাসিক বেতন ভাতা পাননি বলে অভিযোগ। তার জন্য আজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে সুলভ স্যানিটেশন মিশন ফাউন্ডেশনে নিয়োজিত সাফাই কর্মীরা। তাই এখন দেখার, রাজ্য সরকারের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের পথে কারা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেটা বের হয় কিনা। সাফাই কর্মীদের বেতন আটকে রেখে কেউ কি কালিমা লিপ্ত করতে চাইছে রাজ্য সরকারকে, সেটাও কিন্তু খুঁজে বের করতে হবে। কি ভূমিকা নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো, নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।